हेलो बच्चों, आज का আমরা ডিসকাস করব আমরা অপটিক্স আলোক বিজ্ঞান অঙ্ক পার্ট 2। ঠিক আছে, তো পার্ট 1 আমরা অপটিক্স পার্টটা মানে আলোক বিজ্ঞান পার্টটা বিশাল বড় ইউনিট। তার জন্য আমি কি করলাম, থিওরি একটা পার্টে এবং অঙ্ক আরেকটা পার্টে ডিসকাস করব। তো থিওরি পার্ট আমাদের অনেক আগেই শেষ, আমরা অঙ্কের পার্ট শুরু করলাম। তো আজকে পার্ট 2, গতকালকে আমি পার্ট 1 কমপ্লিট করে দিয়েছিলাম, যেটার মধ্যে আমরা আলোর প্রতিফলন নিয়ে কিছু সমস্যা আমরা সমাধান করেছিলাম। আজকে আমি ডিসকাস করব আলোর প্রতিসরণ সম্পর্কিত কিছু অঙ্ক। তো দেরি না করে শুরু করা যাক আজকের লেকচার বা আজকের আমাদের ভিডিও। তো চলো কোশ্চেন অনুযায়ী আনসার শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন যেটা, লেখো জল থেকে একটি আলোক রশ্মি জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। নেক্সট, বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে নির্ণয় করো। বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে নির্ণয় করো। জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3। জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, সিম্পল একটা কোশ্চেন, ট্রাই করো। কোশ্চেনে কি বলা, জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। বায়ুতে প্রতিসরণ কোণ কত? ঠিক আছে, তো চিত্রটা যদি আমরা আঁকি, এটা ধরে আমরা জল, ঠিক আছে, এটা ধরলাম আমরা জল। এটা হলো আমাদের জল, এটা হলো আমাদের অভিলম্ব। এখন আমি আপতিত এবং প্রতিসৃত রশ্মিগুচ্ছকে শো করুন। এই হলো আমাদের আপতিত রশ্মি, দেন এই হলো আমাদের প্রতিসৃত রশ্মি। তো দেখো, এটা হলো জল, এটা হলো বায়ু, এটা হলো প্রতিসরণ কোণ আর, এটা হলো আপতন কোণ আই। এই হলো আমাদের চিত্র, যেখানে আর গ্রেটার দেন আই। কারণ কি, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যখন আলো যায়, তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলো যায়, তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এখানে জলের প্রতিসরাঙ্ক কি দেওয়া, 4/3, মানে মিউ ডাব্লু দেওয়া 4/3, মিউ এ আমরা জানি কত, 1। বায়ুর প্রতিসরাঙ্ক 1। ঠিক আছে, তাইলে মিউ ডাব্লু এ ইকুয়ালস টু sin i/,
সাইন আর। এটা হলো স্নেলের সূত্র, যেটা আমরা থিওরিতে দেখেছিলাম। স্নেলের সূত্র কি? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন ধ্রুবক হয়, আর এই ধ্রুবককে কি বলে? প্রতিসরাঙ্ক। তাইলে এখানে কি লেখা যায়? এখানে আমরা জলের প্রতিসরাঙ্কটা কিসের সাপেক্ষে দেওয়া? আমাদের বায়ুর সাপেক্ষে দেওয়া, ঠিক আছে? তো এটাকে কি করা যায়? এখানে আমরা সাইন আই এর ভ্যালু বসিয়ে এবং মিউ ডাব্লিউর ভ্যালু বসিয়ে আমরা সাইন আর যেটা, এটা আমরা বার করতে পারবো, ঠিক আছে? তো এখানে দেখো, এটাকে লেখা যায় মিউ এ বাই মিউ ডাব্লিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। দেন মিউ এ তো মানে 1 আর মিউ ডাব্লিউ মানে 4/3 ইকুয়ালস টু সাইন আই। আয়ের ভ্যালু কত দেওয়া? 30 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে আই ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেন সাইন 30 ডিগ্রি বাই সাইন আর। দেন সাইন আর ইকুয়ালস টু 4/3 ইন্টু সাইন 30। সাইন 30 কি? হাফ, 2/3। সাইন আর ইকুয়ালস টু 2/3। তাইলে 2/3 মানে হলো 0.66। এটা থেকে লেখা যায় আর ইকুয়ালস টু সাইন ইনভার্স 0.66। যদি এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে মান দেখি, তাহলে এটা আসে 41.8 ডিগ্রি, যেটা তোমরা এক্সাম হলে সলভ করতে পারবা না। তাহলে এটা এতটুকু অবধি আনসার দিয়ে লেখা দিবা যে আর ইকুয়ালস টু সাইন ইনভার্স 0.66। ঠিক আছে, সিম্পল, কোনো ভেজালের কোনো সমস্যাই নেই। দেন আমরা যাবো নেক্সট নিউমেরিক্যালে, কোয়েশ্চেন নাম্বার 2। গত ভিডিওতে আমরা 9টা নিউমেরিক্যাল করেছিলাম। টোটাল 9টা নিউমেরিক্যালের প্রায় 1 আওয়ার 10 মিনিটের মতো সময় নিয়েছিল। তো আজকে দেখি কয়টা করা যায়। সময় নষ্ট না করে আমরা ধীরে ধীরে অগ্রসর হই। কোয়েশ্চেন নাম্বার 2, একটি আলোক রশ্মি একটি কাচের ব্লকে এমনভাবে আপতিত হলো, একটি আলোক রশ্মি একটি কাচের ব্লকে এমনভাবে আপতিত হলো, এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আপতন কোণ ও কাচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আপতন কোণ ও কাচের প্রতিসরাঙ্কের মধ্যে, আপতন কোণ ও কাচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। WBHS 91, WBHS 1991। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে সলভ করা যায়। এটার ফিগারটা আমি আর মুছছি না, এটা যেরকম আছে থাক। জাস্ট এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এই পার্টটা মুছতে লাগবে।
তাইলে বাস এখানে দেখো আমাদের একটি আলোক রশ্মি একটি কাচের ব্লকে, তাইলে এটা জল না হয়ে কি হবে, কাচ। একটি কাচের ব্লকে এমন ভাবে আপতিত হলো, তার মানে এটা এরোটা হবে উল্টো দিকে, এটা হবে তখন আই। যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি, এটা হলো প্রতিসৃত রশ্মি, তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। দেন আপতন কোণ ও কাচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো আমরা জানি কি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, তার মানে এটাও আই, আর এটা আমরা প্রতিসরণ কোণটা ধরে নিই আর। ঠিক আছে, আপতন কোণ আই, প্রতিফলন কোণ আই, প্রতিসরণ কোণ আর। দেন কি করা যায়, এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এটা পুরাটা 90 ডিগ্রি, এটা আই, এটা হলো আপতন কোণ আই, এটা হলো প্রতিসরণ কোণ আর। তার মানে আই প্লাস 90 এবং আমাদের প্রতিসরণ কোণটা আমি অ্যাকচুয়ালি ভুল দেখাইলাম। প্রতিসরণ কোণ হলো প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেটা হলো প্রতিসরণ কোণ, মানে এটা। তার মানে চিত্র দেখে দেখা যায় আই প্লাস 90 প্লাস আর ইকুয়ালস টু 180, দেন আই প্লাস আর ইকুয়ালস টু 180 মাইনাস 90 ইকুয়ালস টু 90 ডিগ্রি। এতটুকু পর্যন্ত আমরা পেলাম, আই প্লাস আর ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেন আই ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আর। তো সম্পর্ক নির্ণয় করতে হবে প্রতিসরাঙ্ক এবং আপতন কোণ। আমরা জানি কি, আমরা জানি মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। তো সাইন আই এর জায়গায় যদি আমি কাচের প্রতিসরাঙ্ক, তো এখানে তো আমি বায়ুর প্রতিসরাঙ্ক বসাইলাম, তার জন্য আমার এটা একটু চেঞ্জ করতে লাগবো, বা এখানে আমি অন্য আরেকটা কিছু করলেও পারা যায়। এখানে আমি এটা করলে পারি যে আর ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আই, বাস। তো আর এর ভ্যালুটা আমি বসিয়ে দিই, সাইন আই সাইন 90 মাইনাস আর, সাইন 90 মাইনাস আর মানে কি, আর ইকুয়ালস টু সাইন 90 মাইনাস আই, তার মানে কস আই। আর সাইন বাই কস মানে কি, টেন আই। তার মানে কি আমরা পাইলাম মিউ ইকুয়ালস টু 10 আই। ইহাই হলো আমাদের প্রতিসরাঙ্ক এবং আপতন কোণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, যেটা আমাদের এসেছিল WBHS মানে ওয়েস্ট বেঙ্গল এইচএস এক্সাম 1991। তো চলো নেক্সটে যাই, একদম ছোট্ট ছোট্ট নিউমেরিক্যাল। নেক্সট মানে কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 3, মার্কার কোথায় গেল, মার্কার মার্কার মার্কার, এই তো। কোয়েশ্চেন নাম্বার 3, কাচের প্রতিসরাঙ্ক 1.5, জলের প্রতিসরাঙ্ক 1.3। কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.5 এবং জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.33। যদি কাচের মধ্যে আলোর বেগ
যদি কাচের মধ্যে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, যদি কাচের মধ্যে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে জলের মধ্যে আলোর বেগ কত? তবে জলের মধ্যে আলোর বেগ কত? খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল এটা, যেটা আমাদের WBJEE 94 WBJEE 94 এটা আমাদের ত্রিপুরা বোর্ডেও অনেকবার এসেছে। সালটা আমার মনে নেই এক্সাক্ট, তো কিন্তু এই টাইপের নিউমেরিক্যাল আগের টেস্ট পেপার এবং কোশ্চেন পেপারে প্রচুর দেখা যেত। তো দেখো কিভাবে সলভ করা যায়। বারবার বলছি এটা স্টার মার্ক দিয়ে নাও, এটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। তো কি দেওয়া এখানে আমাদের কাচের প্রতিসরাঙ্ক মিন্স μW ইকুয়ালস টু 1.5, জলের প্রতিসরাঙ্ক কাচ মানে জি ধরতে পারি, জি ফর গ্লাস, μW ওয়াটার মানে জল 1.33, আর কাচের মধ্যে আলোর বেগ মানে VG ইকুয়ালস টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং আমরা বার করব জলের মধ্যে আলোর বেগ মানে VW ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তো আপাতত আমরা জানি কি, আমরা জানি মিউ মানে প্রতিসরাঙ্ক কি ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। মিউ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। এটা হলো আমাদের প্রতিসরাঙ্কের সংজ্ঞা, এটাকে আমরা ভি দিয়ে বুঝাই। তাইলে মিউ জিটা কি হবে? মিউ জি ইকুয়ালস টু সি বাই ভিজি এবং মিউ ডাব্লু ইকুয়ালস টু সি বাই ভি ডাব্লু। দেন আমরা যদি একটা দিয়ে একটাকে ডিভাইড করে দেই, ভাগ করে দেই, তাইলে কি আসে? মিউ জি বাই মিউ ডাব্লু ইকুয়ালস টু সি বাই ভিজি ইন্টু ভিডাব্লু বাই সি, সি সি ক্যান্সেল। তাইলে এখন এটাকে সলভ করা যায়। মিউ জি কি 1.5, মিউ ডাব্লু কি 1.33 ইকুয়ালস টু ভি ডাব্লু বার করব, আর ভিজি কি 2 × 10⁸, দেন ভি ডাব্লু ইকুয়ালস টু 1.5 বাই 1.33 ইন্টু 2 × 10⁸। তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাই ইকুয়ালস টু 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড। দেখো খুবই সিম্পল একটা নিউমেরিক্যাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। বারবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। দেন দেখা যাক নেক্সট। Question number 4. Question number 4. জলের অভ্যন্তরে একটি প্লেটের উপর একটি আলোক রশ্মি
জলের অভ্যন্তরে একটি প্লেটের উপর একটি আলোক রশ্মি আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত 45 ডিগ্রি কোণে আপতিত হলে প্লেটটির ভিতর রশ্মিটির প্রতিসরণ কোণের মান কত? আপতিত হলে প্লেটটির ভিতর রশ্মির প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান কত? দেওয়া আছে প্লেট ও জলের পরম প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে প্লেট ও জলের পরম প্রতিসরাঙ্কের মান প্লেট ও জলের পরম প্রতিসরাঙ্কের মান 1.88 ও 1.33 1.88 ও 1.33 এটা হলো WBJEE 1995 WBJEE 1995 ট্রাই করো। এটাও আমরা স্নেলের সূত্র অনুযায়ী করতে পারবো। স্নেলের সূত্র অনুযায়ী এটা ইজিলি হয়ে যাবে। তো দেখো, জলের অভ্যন্তরে একটি প্লেটের উপর একটি আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলে প্লেটটির ভিতর আলোক রশ্মির প্রতিসরণ কোণের মান কত? এখানে আপতন কোণ কত? 45 ডিগ্রি। আমরা বার করব কি? প্রতিসরণ কোণের মান। দেওয়া আছে প্লেটের প্রতিসরাঙ্ক ধরি মিউ পি ইকুয়ালস টু 1.88 এবং জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লু ইকুয়ালস টু 1.33। এটা আমাদের দেওয়া। তো এখান থেকে যদি আমরা মিউ ডাব্লু জি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, জলের সাপেক্ষে এটার মানে কি? ডাব্লিউ মিউ জি মানে কি? জলের সাপেক্ষে এটা তো পি, জলের সাপেক্ষে প্লেটের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু রশ্মিটা কোথায় বললো? প্লেটে, তার মানে আপতন কোণ বাই প্রতিসরণ কোণ। এটাকে লেখা যায় মিউ পি বাই মিউ ডাব্লু ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। মিউ পির ভ্যালু কি? 1.88, মিউ ডাব্লুর ভ্যালু কি? 1.33, সাইন আই মানে কি? 45 আর সাইন আর। এখান থেকে লেখা যায় সাইন আর ইকুয়ালস টু 1.33 বাই 1.88 সাইন 45 মানে 1/√2। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাইলে আসে আমাদের হাফ। ঠিক আছে? তো সাইন আর ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি এবং আর ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটাই হলো আমাদের আনসার। মানে প্রতিসরণ কোণের মান কি? প্রতিসরণ কোণের মান হলো 30 ডিগ্রি। ঠিক আছে? এখানে করলামটা কি? আমরা স্নেলের সূত্র প্রয়োগ করে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর লিখলাম। দেখো পুরোটা সিস্টেম জলের ভিতরে, তো জলটা আমাদের কোনো কাজে লাগবে না।
জলের ভিতরে রশ্মি প্লেটের উপর আপতিত হলো, তার মানে এই ক্ষেত্রে আপতন কোণ হবে আমাদের প্লেটের উপর যে রশ্মিটা আপতিত হলো যে অ্যাঙ্গেলে ওইটা। প্লেটের প্রতিসরাঙ্ক আমাদের দরকার, আর প্লেটের প্রতিসরাঙ্ক কি দেওয়া 1.88। তো জলের সাপেক্ষে প্লেটের প্রতিসরাঙ্ক কি হবে? প্লেটের প্রতিসরাঙ্ক উপরে, জলের প্রতিসরাঙ্ক নিচে, ইকুয়ালস টু sin r বাই sin r। দেন নেক্সটে যাই, কোশ্চেন নাম্বার 5। Question number 5. फोर मिलीमीटर ব্যাধের জানালার কাচ 4 মিলিমিটার ব্যাধের জানালার কাচ, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া মিউ ইকুয়ালস টু 1.5। ভেদ করে যেতে সূর্যালোকের কত সময় লাগবে? ভেদ করে যেতে সূর্যালোকের কত সময় লাগবে? সিবিএসই 1993, CBSE 1993। এখান থেকে আমাদের বেশি কিছু বার করার প্রয়োজন নয়, শুধুমাত্র বার করার প্রয়োজন কাচের মধ্যে আলোর বেগ। কারণ কি, সময় আমরা বার করব, বেদ আমাদের দেওয়া মানে দূরত্ব আমাদের দেওয়া, তো সময় বার করব, আমাদের দরকার কি বেগ। তো বেগ বার করতে যদি হয় তাহলে আমরা বায়ুতে আগে বেগ কি, বায়ুতে আলোর বেগ এটা আমরা জানি c ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাচের প্রতিসরাঙ্ক কি, মিউ ইকুয়ালস টু 1.5। আমরা জানি মিউটা কি, আমরা জানি মিউ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ, দ্যাট মিনস সি, বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ, দ্যাট মিনস ভি। ঠিক আছে, এখান থেকে আমরা 1.5 ইকুয়ালস টু 3 × 10⁸ বাই ভি করি। দেন ভি ইকুয়ালস টু 3 × 10⁸ বাই 1.5, এটা কাটলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই ক্ষেত্রে দূরত্ব বা এস কি, ব্যাদ এস ধরি, এস ইকুয়ালস টু 4 মিলিমিটার ইকুয়ালস টু 4 × 10⁻³ মিটার। এখন যদি আমরা সমবেগের সূত্র প্রয়োগ করি, এস ইকুয়ালস টু ভিটি হতে টি ইকুয়ালস টু এস বাই ভি। এস কি 4 × 10⁻³ ভি কি 2 × 10⁸। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে, 2 ইকুয়ালস টু 2 × 10⁻11 সেকেন্ড। খুব সোজা একটা নিউমেরিক্যাল এবং সুন্দর একটা নিউমেরিক্যাল। 2 × 10⁻11 সেকেন্ড সময় লাগবে সূর্য রশ্মির জানালার ব্যাটটাকে ক্রস করতে বা অতিক্রম করতে। ঠিক আছে, তারপর যাব
নেক্সট, তো দেখি নেক্সট নিউমেরিক্যাল কি। কোশ্চেন নাম্বার 6, এটাও একটা ছোট্ট নিউমেরিক্যাল। 5460 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ রঙের আলো 5460 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ রঙের আলো বায়ু থেকে কাচে প্রবেশ করলে কাচে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? বায়ু থেকে কাচে প্রবেশ করলে কাচে এর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা সিবিএসসি 1993, সিবিএসই 1993। এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বার করার জন্য বল, জাস্ট অনলি তরঙ্গ দৈর্ঘ্য। ভুলে তো কোশ্চেনই মুছে ফেলাম, সরি। 5460 আর্মস্ট্রং, 5460 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো, তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো, তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো বায়ু থেকে কাছে, বায়ু থেকে কাছে, বাস। তো এখানে আমাদের কাচের মধ্যে ওই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে সেটা বার করার জন্য বলল। তো দেখো কিভাবে আমরা বার করব। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কি দেওয়া? বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য λ0 ইকুয়ালস টু দেওয়া আমাদের 5460 আর্মস্ট্রং, ঠিক আছে। দেন আমাদের কাচে প্রবেশ করলে, ঠিক আছে, কাচের প্রতিসরাঙ্ক এখানে দেওয়া থাকবো যে 1.5। তাইলে আমরা জানি কি জানি আমরা, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, অ্যাগেইন ভি ইকুয়ালস টু এন ল্যামডা। তার মানে ভি প্রপোর্শনাল টু ল্যামডা, তার মানে v1 বাই v2 ইকুয়ালস টু λ1 বাই λ2 যখন আমাদের কম্পাঙ্ক ধ্রুবক থাকে। আর এখানে কি মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, সুতরাং μ1 বাই μ2 ইকুয়ালস টু v2 বাই v1 ইকুয়ালস টু λ1 বাই λ2। বোঝা গেল নি? দেখো নাকি না, λ2 বাই λ1, এখানে হবে λ2 বাই λ1, বাস। μ1 বাই μ2 ইকুয়ালস টু v2 বাই v1 ইকুয়ালস টু λ2 বাই λ1। তো এখানে যদি আমরা μ1টাকে ধরি, সো এখান থেকে আমরা লিখতে পারি μ1 বাই μ2 ইকুয়ালস টু λ2 বাই λ1। μ1 যদি ধরি আমরা বায়ু, তাইলে 1 বাই 1.5 ইকুয়ালস টু λ2 হলো কাছে, যেটা আমরা বার করব, আর λ1 হলো 5460 আর্মস্ট্রং। তাহলে λ2 ইকুয়ালস টু 5460 বাই 1.5, ঠিক আছে। তাহলে কি আসবো? 3640 আর্মস্ট্রং। এটা হলো আমাদের
কিসের মধ্যে? কাচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, 3640 আর্মস্ট্রং কাচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই হলো 6 নম্বর নিউমেরিক্যাল যেটা। তারপর আমরা দেখি 6 নম্বর গেল, 7 নম্বর। সেভেন এইট একটু টাফ না, ঠিক একটু লেন্দি, একটু স্লাইট। কোনো তরলে সমতল পৃষ্ঠে, কোয়েশ্চেন নাম্বার 7, কোনো তরলের সমতল পৃষ্ঠে, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে, বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে, আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে, আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুতি হয়। তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়। তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। WBHS 1997। দেখো এখানে আমাদের বিচ্যুতি কোণ বার করার জন্য বলল। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে হলো আপতন কোণ আর প্রতিসরণ কোণ, তারা কতটুকু ডিফারেন্স বা তাদের পার্থক্য কতটুকু, ওইটাই হলো আমাদের বিচ্যুতি কোণ। আই রিপিট, আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে যেই অ্যাঙ্গেলটা, ওইটাই হলো আমাদের বিচ্যুতি কোণ। তো এখানে কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে I = 45 ডিগ্রি। ঠিক আছে, ওই পৃষ্ঠ থেকে তরল পৃষ্ঠে 15 ডিগ্রি বিচ্যুতি, মানে ডেল্টা = 15 ডিগ্রি। ডেল্টা হলো যেখানে বিচ্যুতি কোণ। তাইলে আমরা জানি কি? আমরা জানি ডেল্টা = I - R। আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো বিচ্যুতি কোণ। তাইলে এখান থেকে R = I - ডেল্টা। I কি? 45 ডিগ্রি। ডেল্টা কি? 15 ডিগ্রি। তাইলে আসবে 30 ডিগ্রি। বার করব কি? তরলের প্রতিসরাঙ্ক। তো তরলের প্রতিসরাঙ্ক মানে কি? মিউ = sin I / sin R। তো sin I মানে কি? sin 45 ডিগ্রি। আর sin R মানে কি? sin 30 ডিগ্রি। sin 45 মানে কি? 1/√2। sin 30 মানে হাফ। সো 1/√2 × 2। 2 মানে কি? 2 হলো √2 × √2, একটা ক্যান্সেল, থাকবে গিয়ে √2। তার মানে কাচের প্রতিসরাঙ্ক বা তরলের প্রতিসরাঙ্ক মিউ = √2। এটাই হলো আমাদের আনসার। আমরা কিভাবে সলভ করলাম? এখান থেকে আমরা প্রথমে বিচ্যুতি কোণ
থেকে বিচ্যুতি কোণ মানে সাইন আই মাইনাস সাইন আর, দেন আমরা কি করলাম সাইন আই মাইনাস সাইন আর সরি আই মাইনাস আর, এখান থেকে আর বার করলাম, দেন মিউ ইকুয়ালস টু আমরা সাইন আই বাই সাইন আর করলাম, তাতে আমাদের ইজিলি মিউর ভ্যালু পেয়ে গেলাম। দেন কোশ্চেন নাম্বার 8, এইট 15 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি কাচের ফলকের 15 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি কাচের ফলকের বিপরীত পৃষ্ঠ দুটি পরস্পরের সমান্তরাল, বিপরীত পৃষ্ঠ দুটি পরস্পর সমান্তরাল। একটি রশ্মি উক্ত ফলকের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে একটি রশ্মি উক্ত ফলকের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ওর মধ্য দিয়ে বেরিয়ে গেলে রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে? ওর মধ্য দিয়ে বেরিয়ে গেলে রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে? কাচের প্রতিসরাঙ্ক দেওয়া 1.5, কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.5। দেখো এখানে আমাদের ইউজ করতে হবে পার্শ্ব সরণের ফর্মুলা, যেটা আমরা থিওরিতে পড়েছিলাম এবং এটা আমি তখন বারবার বলেছিলাম যেটা নিউমেরিক্যালে কাজে লাগবে। তো পার্শ্ব সরণের ফর্মুলাটা একটু বড়, দেখো ট্রাই করে মনে আছে কি না। পার্শ্ব সরণ মানে টি, টির ফর্মুলাটা কি ছিল, যে রশ্মি কতটুকু সরবে, সরি টি যদি আমরা ব্যাস ধরি, পার্শ্ব সরণ আমরা টিও ধরতে পারি বা এলও ধরতে পারি বা এসও ধরতে পারি। তো এখানে দেখো প্রথমে কি বলা, এই হলো আমাদের কাচের ফলক, 15 সেন্টিমিটার ব্যাস, মানে এটা ধরো 15 সেন্টিমিটার, টি ইকুয়ালস টু কাচের ফলকের বিপরীত পৃষ্ঠ দুটি পরস্পর সমান্তরাল, এটা আর এটা। একটি রশ্মি উক্ত ফলকের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়, সে 60 ডিগ্রি কোণে আপতিত হয়, ঠিক আছে। আপতিত হওয়ার পর রশ্মিটির পার্শ্ব সরণ কি হবে, সে এখন এরকমভাবে নির্গত হবে। তাহলে তার পার্শ্ব সরণ সে কতটুকু সরল সেটা আমাদের বার করতে হবে। তো পার্শ্ব সরণের ফর্মুলা কি? ফর্মুলা হলো পার্শ্ব সরণ ইকুয়ালস টু টি সাইন আই ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কজ আই বাই মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আই, মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আই, ঠিক আছে।
একটি রশ্মি উক্ত ফলকের উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ওর মধ্য দিয়ে বেরিয়ে গেলে রশ্মিটির পার্শ্ব সরণ কত হবে? তো এখানে আমার কি দরকার? ব্যাদ দরকার, যেটা আমাদেরকে দেওয়া t = 15 সেন্টিমিটার = 0.15 মিটার। আপতন কোণ প্রয়োজন, যেটা দেওয়া আমাদের 60 ডিগ্রি। আর মিউ দরকার, মিউ দেওয়া আমাদের 1.5। জাস্ট ভ্যালুগুলি পুট করে ক্যালকুলেশন করতে হবে, এতটুকুই কাজ। তবে এখানে ফর্মুলাটা মাইন্ডে রাখা হলো সব থেকে বড় কাজ। তো দেখো টির ভ্যালু বসাই আমরা 0.15 সাইন 60 ডিগ্রি, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস cos 60 ডিগ্রি root over mu square means 1.5 square minus sin square I, sin square I means sin square 60 degree equals to 0.15 into sin 60 মানে √3/2, 1 minus cos 60 means half by 1.5 square means 2.25 minus sin square 60 মানে 3/4। এটা যদি আমরা সলভ করি তো আলটিমেটলি আনসার যেটা আসবে এটা হলো 0.0769 মিটার ইকুয়ালস টু 7.69 সেন্টিমিটার। এটা হলো আমাদের পার্শ্ব সরণ। বোঝা গেল? তো আমাদের পার্শ্ব সরণ কি হবে? পার্শ্ব সরণ হবে 7.69 মিটার। এতটুকুই কাজ আমাদের। দেন আর একটা ছোট্ট একটা নিউমেরিক্যাল দেখি, সিম্পল। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33। জলের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক 1.45। জলের সাপেক্ষে একটি তেলের প্রতিসরাঙ্ক 1.45, কমা তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 0.78। তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 0.78। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? কোশ্চেন হলো বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, 2 মার্কে বা 1 মার্কে এটা আসতেই পারে। তো দেখো কিভাবে আমরা সলভ করব, ট্রাই করো। এখানে কি কি দেওয়া? এখানে দেওয়া আমাদের জলের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মানে এ মিউ ডাব্লু, নাকি বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33। জলের সাপেক্ষে তেলের
1.45, তেলের সাপেক্ষে কাচের 0.78। তাইলে আমাদের বার করতে হবে বায়ুর সাপেক্ষে কাচের, মানে এ মিউ জি ইকুয়ালস টু কত। তাইলে এটাকে আমরা চেঞ্জ করে এ মিউ জি বায়ুর সাপেক্ষে কাচের বার করতে হবে। তো এটাকে আমরা যদি এইভাবে লিখি মিউ ডাব্লু বাই মিউ এ ইকুয়ালস টু 1.33 ইকুয়েশন 1। এটাকে লেখা যায় মিউ ও বাই মিউ ডাব্লু ইকুয়ালস টু 1.45 ইকুয়েশন 2। এটাকে লেখা যায় মিউ জি বাই মিউ ও ইকুয়ালস টু 0.78। এটাকে দেওয়া যায় থার্ড। দেন এখন কি করি, এখন আমরা তিনটা মাল্টিপ্লাই করব, 1 ইন্টু 2 ইন্টু 3। তাইলে মিউ ডাব্লু বাই মিউ এ ইন্টু মিউ ও বাই মিউ ডাব্লু ইন্টু মিউ জি বাই মিউ ও ইকুয়ালস টু 1.33 ইন্টু 1.45 ইন্টু 0.78। মিউ ও ক্যান্সেল, মিউ ডাব্লু ক্যান্সেল, থাকবো গিয়ে মিউ জি বাই মিউ এ ইকুয়ালস টু, এখন দেখো তিনোটা মাল্টিপ্লাই করার পরে সিম্পল একটা রেজাল্ট আসে 1.5, যেটা হলো আমাদের মিউ এ ডাব্লু 1.5। তার মানে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, বা সরি এটা ডাব্লু না এটা জি, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5। সিম্পল ইজিভাবেই হয়ে গেল। ঠিক আছে, দেখো বুঝছো নি, একদম সিম্পল। এখন হলো কোয়েশ্চেন নাম্বার 10 এবং এটা হলো আজকের লাস্ট নিউমেরিক্যাল। তো কোয়েশ্চেন নাম্বার 10, যদি সম্ভব হয় আরেকটা করিয়ে দেব। একটি পাত্রের তলদেশে একটি দাগ আছে, একটি পাত্রের তলদেশে একটি দাগ আছে। 1.4 প্রতিসরাঙ্কের কোন তরল ওই পাত্রে ঢালা হলো। 1.4 প্রতিসরাঙ্কের কোন তরল ওই পাত্রে ঢালা হলো। দেন তরলের গভীরতা 3.5 সেন্টিমিটার হলে তরলের গভীরতা 3.5 সেন্টিমিটার হলে 5 সেন্টিমিটার হলে উপর থেকে দেখলে দাগটিকে কতটুকু উপরে উঠেছে বলে মনে হবে। তার মানে এখানে আমাদের এটা কিসের উপর বেস করে অঙ্কটা, এটা আমাদের প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতার উপর বেস করে নিউমেরিক্যালটা তৈরি, যেটা থিওরি আমরা আগে দেখেছিলাম এবং এটার উপর আমরা দুইটা বড়
কোয়েশ্চেনও পড়েছিলাম, যেটা আমি বলেছিলাম যে এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট বড় দুইটা কোয়েশ্চেন। তো দেখো এখানে কি দেওয়া, এখানে দেওয়া তরলের গভীরতা মানে প্রকৃত গভীরতা। তো প্রকৃত গভীরতা যদি আমরা ডি ধরি 3.5 সেন্টিমিটার, এটা হলো প্রকৃত গভীরতা। আর কি দেওয়া, প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু 1.4। আর আমাদের মিউ কি, মিউ হলো মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, এটা হলো আমাদের মিউ। তো মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা কি প্রকৃত গভীরতা কি, প্রকৃত গভীরতা হলো 3.5, আপাত গভীরতা ধরি ডি ড্যাশ, মিউ কি 1.4, দেন ডি ড্যাশ ইকুয়ালস টু 3.5 বাই 1.4। এটা যদি করি তাহলে আসে আমাদের 2.5 সেন্টিমিটার। দেন এটা হলো আপাত গভীরতা, এটা হলো প্রকৃত গভীরতা। তাইলে দাগটি কতটুকু উপরে উঠলো, সুতরাং দাগটি উপরে উঠলো, প্রকৃত গভীরতা কি ডি, আপাত ডি ড্যাশ, তার মানে ডি কত 3.5 মাইনাস ডি ড্যাশ কত 2.5 সেন্টিমিটার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তার মানে উপর থেকে দেখলে দাগটিকে 1 সেন্টিমিটার উপরে উঠেছে বলে মনে হবে। ঠিক আছে, উপর থেকে দেখলে তরলের নিচের দাগটি 1 সেন্টিমিটার উপরে উঠেছে বলে মনে হবে। এই হলো আমাদের আজকের 10টা নিউমেরিক্যাল বা অঙ্ক, যেটা আমরা টোটালি আলোর প্রতিসরণ চ্যাপ্টারের উপর বেস করে, আর এটা থেকে আরও কিছু নিউমেরিক্যাল দেখতে হবে যেটা আমরা আলোচনা করুম ধীরে ধীরে। যদি সম্ভব হয় নেক্সট ভিডিওতেও আমরা প্রতিসরণ নিয়েই আলোচনা করব। আর সব থেকে বড় কথা যে আমরা যে থিওরির পার্টগুলি আমাদের খুবই মনে রাখতে হবে। থিওরির পোর্শনের মধ্যে যেসব ডিরাইভেশনগুলা দেখিয়েছিলাম ওইসব ডিরাইভেশনগুলা খুব ভালো করে পড়তে হবে, না হলে আমাদের যে ডিরাইভেশনের ফর্মুলাগুলা যেগুলো আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করি ওইগুলো আমরা ভুলে যাব। দেন আমাদের অঙ্কের মধ্যে অশ্বডিম্ব এত বড়। समझ में आयो बात? আচ্ছা, আজকে আর কথা বলে লাভ নেই। অঙ্কগুলো দেখো, আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কেউ যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে বা কমেন্ট বক্সে জানায় দাও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করে দিও, তাতে আমার একটু সাবস্ক্রাইবারও বাড়বো, ভিউজও বাড়বো। তো থাক আজকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।